আমরা জানি যে অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে এখনও রহস্য চলছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মনি একটা ইন্টারভিউ দিয়েছে, একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউতে আপনাদের অনেকেরই দোষারোপ করছে মনি, সেটা কতটুকু সত্য? এখন মনির বিষয়টা আমি যেটা দেখলাম, মনি, আমি ইন্টারভিউটা কিছুদিন আগে দেখেছি। দেন এরপর আমি একটা আমার ফেসবুকে, পার্সোনাল ফেসবুক আইডিতে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই ইনস্ট্যান্ট আমাকে ওখানে কমেন্টস করেছে সরি লিখে অনেক কিছু। তো ওগুলো আমি ডকুমেন্টস দিয়ে দিব। মূলত ওর ইন্টারভিউতে যেটা হলো সেটাতে হচ্ছে যে আমাদের যে 5 জনের তদন্ত কমিটি, ডিএতার স্যার সহ, সনি রহমান, রহমান ইসলাম মুফতি এবং বিপ্লব শরীফ, আমি, আমরা সহ ইউসুফ খান সহ আমাদের হচ্ছে 5 জনের একটা তদন্ত কমিটি ছিল। তো মনির ইন্টারভিউতে যেটা হলো যে ডিএতার স্যারের নাম বলেনি, শিল্পী সমিতিকে নিয়ে ভালো বলছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের শিল্পী সমিতি অঞ্জনা আপার মৃত্যু তদন্ত নিয়ে কাজ করছে এবং অনেক কিছু করেছে অঞ্জনা আপার জন্য। উনি মারা যাওয়া থেকে শুরু করে উনিও যখন হসপিটালে ছিল, শিল্পী সমিতির অনেক বড় ভূমিকা ছিল। আর আমি একজন সদস্য হিসেবে না, আমি অঞ্জনা আপুর খুব কাছের ছিলাম, আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমার বড় বোনের মতো ছিল। ওর চলে যাওয়াটা আমি নিতে পারিনি এবং ওকে ওই অবস্থায় আইসিইউতে দেখবো এটা আমি হজম করতে পারিনি। তো মনির ইন্টারভিউতে আসি। মনির ইন্টারভিউতে যেটা ছিল যে তার কাছে এখন সবাই ভালো, শুধু 2 জন ব্যক্তির নাম সে উল্লেখ করেছে। তার মধ্যে হচ্ছে আমার কথা বলেছে নাহিদ আশরাফ আন্না এবং বলেছে বিপ্লব শরীফ। সে আমাদের 2 জনকে নিয়ে বলছে যে আমরা তাকে নিয়ে মিথ্যা রটাচ্ছি এবং আমাদেরকে একটা অভিযোগ দিয়েছে, এছাড়া বাকি সবাই কথা সে ভালো বলেছে। তো ও কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ওর মতো একটা ছেলে খারাপ বলুক ভালো বলুক আমার কিছু যায় আসে না। হ্যাঁ, আমি মনির উপরে অনেক মনোক্ষুণ্ণ। মনোক্ষুণ্ণতার কারণ একটাই, সরি একটা না, 2টো মনোক্ষুণ্ণতা। প্রথম কারণ, যখন অঞ্জনা আপা হসপিটালে যায়নি, বাসায় ছিল, আমি ওদের এত কাছের বা আমার হাজব্যান্ড ওদের এত কাছে, সাগর সিদ্দিকী, ওর এটা ওটা প্রয়োজনে যদি আমাদেরকে ফোন করতে পারে কিংবা রাতেরবেলা আমরা গল্প করার জন্য যদি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, সেখানে সে আমাদেরকে জানায় নাই। আমার প্রথম মনোক্ষুণ্ণতা, মনি আমাকে একবারের জন্য, নর্মালি কথা হচ্ছে কিন্তু একটিবারের জন্য বলে নাই আপু এতটা অসুস্থ, তাহলে আমি ইনস্ট্যান্ট আমরা যেতাম এবং আপুকে অবশ্যই হসপিটাল নিতাম। 2 মনোক্ষুণ্ণতা এই কারণে যে ও বারবার মিথ্যা বলছিল, মিথ্যা বলছে, ইভেন এখন পর্যন্ত ও স্বীকার করছে না। আমার কথা হচ্ছে আমার কথা একটাই যে মনিকে উদ্দেশ্য করে আমি বলছি, দেখো মনি বা আমি যাব, আমাদের সাধারণ বাংলাদেশের যারাই আছেন আমাদের সবার কাছে অঞ্জনা রহমান কিংবদন্তি, ভালোবাসার একটা জায়গা, আমাদের সবার প্রিয় অভিনেত্রী বা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালোবাসার একজন মানুষ ছিল, সারা জীবন সে আমার হৃদয়ে থাকবে। মনির কাছে আমাদের একটাই কথা যে মনি আপার সম্পত্তি পেলো কি পেলো না, যেহেতু আপু নিজে তাকে সন্তানের জায়গা দিয়েছে, আপু যদি তাকে নিজের সম্পত্তি সব দিয়ে দেয়, এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি নাহিদ আশরাফ আন্না, আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আপুর সম্পত্তি নেওয়ারও ইচ্ছা কখনো ছিল না, পাওয়ারও ইচ্ছা না, পাবো না, এটাও বাস্তবতা। কিন্তু হ্যাঁ, কেন বারবার আমরা বলছিলাম যে অপমৃত্যু, আমি তো না, বড়রা বলেছিল অপমৃত্যু, যে কারণে আমরা বলেছি যে অপমৃত্যু বা আপুর চিকিৎসাটা হয়নি। আমার একটাই দুঃখ, এখন পর্যন্ত মনির উপর আমার মনোক্ষুণ্ণতা। মনি, তুমি যদি শুনে থাকো, এই ইন্টারভিউটা দেখো, তাহলে আমি এখনো বলবো, এখনো সময় আছে। আমি এটা আমার হাজব্যান্ডকে দিয়ে ওকে বলিয়েছিলাম যে তুমি অন্তত পক্ষে সবার সামনে এসে তোমার উপরে লাগানো যে খুনের অপবাদ থেকে শুরু করে বিনা চিকিৎসার যে অপবাদ আছে, তুমি আসো, সবার সম্মুখে এসে তুমি জানাও তুমি ভুল করেছো, তুমি অপরাধ যেটা করেছো সেটা হচ্ছে আপুকে চিকিৎসা করতে বিলম্ব করেছো, এই অপরাধটার জন্য তুমি ক্ষমা চাও। আমার আর তোমার থেকে চাওয়ার কিছুই নেই। এই কারণেই তোমার প্রতি আমার মনোক্ষুণ্ণতা, কিংবা আমাদের এত গবেষণা, ইভেন তোমার উপর থেকে যে মামলার চার্জশিট, ওখান থেকে কার নাম ওঠানো বা তোমার নাম ক্যান্সেল করা বা রাখা, আমি চোখ বন্ধ করে তোমাকে এখন পর্যন্ত ওই জায়গাটায় রেখেছি বিধায় চোখ বন্ধ করে আমি সিগনেচার করে দিয়েছি, আমি কিছু চিন্তা করিনি। যারা মূলত শুরু থেকে এই বিষয়টাকে আমাকে উস্কানো থেকে শুরু করে, বা আমি যখন একদম ইমোশনাল মুহূর্তে ছিলাম অঞ্জনা আপার জন্য, ওই মুহূর্তে যারা বড়রা বলেছিল বা
আমাদের অনেক বড় সহকর্মীরা ছিলেন যারা বলেছিল যে এটার একটা বিচার হওয়া উচিত বা মনিকে ধরা উচিত, মনির কারণে অঞ্জনা আপার মৃত্যু, অবশ্যই এটা খুন বা এটা মার্ডার, গায়ের দাগ, হ্যান ত্যান অনেক কথা। এখনো ইন্টারভিউগুলো আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়াতে আজও রয়ে গেছে, ওগুলো কিছুই ডিলিট হয়নি। আপনারা একটু ঘাটাঘাটি ঘুরলেই জানতে পারবেন যে কে কোন ইন্টারভিউতে কি বলেছে। আর আমি আমার প্রতিটা ইন্টারভিউতে একটা কথাই বলেছি, মনির সবচেয়ে বড় দোষ মনি মিথ্যা কথা বলে। আজকে মনি মিথ্যার জন্য মনি ধরা পড়েছে বা মানুষের কাছে কালার হচ্ছে। আমি কোনো ইন্টারভিউতে বলিনি মনি মার্ডার আর মনি খুনি। হ্যাঁ, আমি এটা বলেছি মনি মিথ্যার জন্য আজকে মিথ্যা বেশি বলার কারণবশত মনি সবার কাছে কালার। আর একটা কথা বলেছি যে আমার বিশ্বাস হচ্ছে না একটা মানুষের ইনস্ট্যান্ট এতগুলো অর্গান চলে যেতে পারে। আপুর চিকিৎসা দেরি করার ফলবশত আপু আমাদেরকে ছেড়ে চলে গেছে। চিকিৎসাটা হ্যাঁ হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু আমরা চিকিৎসা করে দেখতে পারতাম। তো আমার এটাই বলার ছিল যে বড়রা যখন সবকিছু করলো, আজকে তারা সবাই মনির কাছে ভালো। আমি এবং বিপ্লব শরীফ যারা আমরা সাহসী কণ্ঠ বলতে আমি বলবো আমরা এখন পর্যন্ত কিছু বা হই নাই, তো আমরা আজকে খারাপ, তো আমার এতে কিছু যায় আসে না। আপু আপনি তো হুমকির শিকারও পেয়েছেন। হ্যাঁ, আপনি অনেক হুমকি শিকার পেয়েছেন। লাস্ট যখন মনির এই বিসিতে আসার কথা ছিল সেই টাইম, হ্যাঁ ফাইনাল মিটিংটি ছিল, আসে নাই। এক পথে যে তায়েব ভাই থেকে শুরু করে অনেক আর্টিস্টই ওনাকে কল দিয়েছিল। কল দেওয়ার পর উনি বলছে যে মামা আসছি, মামা আসতেছে। আস্তে আস্তে এক পথে যে দেখলাম যে ফোনটা বন্ধ করে দিয়েছে। সেই বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি? সেই বিষয়টা ওই মুহূর্তে যেরকম খারাপভাবে দেখেছি এখন আমি খারাপভাবেই দেখছি। মনি যেহেতু আমি বলবো না যে মনি আপুকে গলা টিপে মেরে ফেলে। আপু আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের মাঝ থেকে নায়ক মান্না ভাই চলে গেল, ওনার বিচারও পেলাম না। সালমান শাহ আমাদের মাঝ থেকে চলে গেল, সেটারও মৃত্যুর রহস্যই থেকে গেল। তারপর হচ্ছে অঞ্জনা আপু মারা গেল, এমনও অনেক আর্টিস্ট চলে গেল। প্রথম শিল্পী সমিতি মানে ভালো মানুষ দেখে ইয়া করে, অবশেষে সেইগুলো হারিয়ে যায়। আসলে সেই এখানে জিনিসটা কেন? বিষয়টা কি জানো, মানে আমি বলবো কি যে সবাই চেষ্টা করে, শিল্পী সমিতি সবসময় চেষ্টা করে, আদার্স আরও যারা আছেন তারাও চেষ্টা করে। একটা কেস নিয়ে অনেক ঘাটাঘাটির পরে যখন সুরাহা আসে না, বুঝতে হবে এই পক্ষ নয় তো ওই পক্ষ ঝামেলা হয়ে গেছে। আর অঞ্জনা আপার বিষয়ে যদি আমাদের শিল্পী সমিতি তো চেষ্টা করেই যাচ্ছে, ওনাদের যতটুকু সম্ভব ততটুকুই তো করবে। কিন্তু এখানে অঞ্জনা আপার ব্লাড কানেক্টেড, যেমন ওনার বোন রঞ্জিতা, উনি যদি একটা মামলা করতো বা উনি যদি এখানে হাত আঙুল তুলতো, তাহলে এই কেস বলো বা এটা যেটা দৌড়াতো সেটা কিন্তু আমরা করলে সারাদিনও দৌড়াবে না। এখন একমাত্র রঞ্জনা আপাই পারে এটাকে নিয়ে সামনে আগাতে, আমরা তো আছি। আর উনি যেহেতু এটার পিছনে আসবেই না, আমাদের যতটুকু সম্ভব আমরা তো করব। আবারও বলতেছি, এই রহস্য খুলে যাবে যদি মনি সবার সামনে এসে বিষয়টা খুলে বলে, তাহলে আর এটা নিয়ে কোনো দর্শক বা আমাদের কারো মনে কোনো ভুল ধারণা থাকবে না। আর মৃত্যুর কথা বলছো, বাংলাদেশে এমন একটা দেশ আমরা বাস করি, এখানে প্রতিনিয়ত শুধু আর্টিস্টদের কথা আমরা দর্শকরা বা আমাদের সামাজিক মাধ্যমে যারা আছে তারা জানে, কিন্তু প্রতিনিয়ত কত কত মা বাবা ভাই বোন বিনা চিকিৎসায়, হয় পরিবারের কারণে, না হয় হসপিটালের কারণে, অথবা মৃত্যু তো হচ্ছেই, এত হচ্ছে। যেমন আমার কাকার কথা বলি, আমার কাকা 16 তারিখে আমি আমার কাকাকে হসপিটালে দেখতে যাই, সেখানে অনেক বাংলাদেশে অনেক নামকরা হসপিটাল, সেখানে আমার চাচিকে বলাই হয় নাই যে সে হৃদরোগে আক্রান্ত, হার্ট অ্যাটাক করেছে। তাকে বলেছে শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে একটু পানি আসছে। আমরা যে যে অবস্থায় দেখেছি রক্ত বমি হচ্ছে, তখনই তো আমরা বুঝে ফেলছি। তো একটা হসপিটালের মানে কোনো গুরুত্ব না দেওয়ায় আমার কাকাও মারা গেল ওই দিন রাতে। অবশ্যই এটা বিনা চিকিৎসায় আমার কাকা মারা গেছে, কিন্তু ওনারটার আওয়াজ নেই কেন? উনি একজন সাধারণ পাবলিক। এটা নিয়ে আমরা সাংবাদিক সম্মেলনও করিনি, বা ওই হসপিটালের নামে আমার খুব ইচ্ছা ছিল কেস করে দেওয়ার, বাট আমার পরিবার, আমার চাচি থেকে শুরু করে আমার কাজিন থেকে শুরু করে আরো যারা আছেন আমার গার্জিয়ান, তারা নিষেধ করেছে যে কোনো দরকার নেই, ফাইনালি হবে যে তোমাকে দোষী করা হবে বা আমাদেরকে দোষী দেওয়া হবে যে আমাদের গাফিলতি। এখন পর্যন্ত কোনো হসপিটালের সাথে বা কোনো ডক্টরের গাফিলতির কারণে কেউ মারা গেছে, কোনো ডক্টরের জেল ফাঁসি কিছুই হয় নাই।
পরবর্তীতে আমি চেপে গেছি। তবে এটাও সত্যি, এই দুনিয়াতে বিচার না হতে পারে, কিন্তু মৃত্যুর পরে এর বিচার অনেক ভয়ঙ্কর হবে। এবং আজকে আরেকটা কথা বলি, দুনিয়াতেও কিন্তু কিছু না কিছু ফল আমরা কেউ না কেউ সবাই দেখেই যাই। এই যে যে ব্যক্তিগুলো বিনা চিকিৎসায় বা অপমৃত্যু হচ্ছে, এই যারা এর পিছনে আছে তাদের অধঃপতনটা খুব ভয়ঙ্কর হয়, কারণ আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। আরেকটা আপু, আচ্ছা আপনার আরেকটা কথা বলেছেন যে আপুর বোন রঞ্জনা, উনি কেন মৃত্যুর নিয়ে, ওনার বোন একই মারপেটের বোন, কেন উনি আগে আসছে না? সেটা কি দর্শক যারা আছে, ভক্তরা জানতে চায়, উনি কি হিন্দু থেকে কি না রঞ্জনা? আসছে না, কারণ হচ্ছে রঞ্জনা আপার মনের একটাই দুঃখ, ওনাদের মধ্যে একটা আছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ওখান থেকে যখন কেউ মুসলিম বা অন্য ধর্মে কনভার্ট হয়ে যায় তখন তারা তার সাথে আর যোগাযোগই রাখে না। অঞ্জনা আপাকে তো অনেক আগে তারা ত্যায্য করে দিছে, হয়তো বা এই ক্ষোভে অঞ্জনা আপার কোনো বিষয় সে আসছে না। আর রঞ্জনা আপা যেটা আমাদেরকে বলেছিল যে মনি নাকি অঞ্জনা আপার সাথে রঞ্জনা আপাকে যোগাযোগ ঠিক মতো করতে দিত না, এটার একটা মনে দুঃখ আছে। এই কারণে কি আসে নাই? এমনকি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি এফডিসিতে যখন আসছিল, আসার পরে উনি কিন্তু বলেছিল যে কোনো সাংবাদিকের সামনে আমি ইন্টারভিউ দিব না। হ্যাঁ, উনি কারোর সামনে আসবেন না, কোনো ইন্টারভিউ দিবেন না, এবং উনি মিডিয়া রিলেটেড কোনো কিছুর মধ্যে থাকতে রাজি না। আমরাও বলেছিলাম, বাট উনি কিন্তু উনি আমাদের সামনে বলেছে ইন্টারভিউ দিবে না, কিন্তু অন্য সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিয়েছে, আমরা দেখেছি। এইটার মানে কি? আসলে এটা খুব জটিল, এটার তো অবশ্যই তো রহস্য আছে। এটা রহস্যটা আমি জানি না, এটা একটা জটিল বিষয়, এক এক জায়গায় এক একটা হলে তো সমস্যা। আমি এই বিষয়টা আসলে তাহলে তো দুই কথা ইয়া হয়ে গেছে, তা তো বলতেই হবে। হ্যাঁ, এখানে কিছু একটা প্রবলেম আছে, আমি জানি না আসলে। আমরা কি আপু অবশেষে ধরে নিব যে আমরা বিচার পাবো না, ভক্তরা বিচার পাবে না? ভক্তরা বিচার পাবে না এখনো কথা দিতে পারছি না। আমরা তো লেগেই আছি তদন্ত কমিটিতে যারা আছি, আর বিয়েতে স্যার এমন একজন ব্যক্তি, সে ছেড়ে দেওয়ার লোক না, এত সহজে সে হার মানার লোক না। আরেকটা জিনিস আমি বলবো, এবং আমাদের শিল্পী সমিতিও এত সহজে, এখনকার কমিটির কথা বলছি, এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার লোক না। কোনো না কোনো কিছু তো হবে, সুরাহা একটা হবে, সেটা দর্শকরা অবশ্যই জানতে পারবে। জিয়া তায়েবের মতো লোক, হেল্পিং থেকে শুরু করে এমন কোনো আর্টিস্ট নেই, আমি নিজের চোখে দেখেছি আমরা, যে কোনো লোক তো যে হাত পাতে জিয়া তায়েব ভাই কিন্তু হেল্প করে। ওনার মনটা এত বড়, আর ওনার মানে মনটার দিকে বলবো, ওনার ভালোবাসার দিক দিয়ে বলবো, মানে অসংখ্য অসংখ্য অনেক বড় ভালো একটা মানুষ। ওনার বিরুদ্ধে একটা নেগেটিভ ছড়াইছে যে উনিও ওটার সাথে জড়িত হচ্ছে। এটা কেন? মনি, হ্যাঁ মনি, না মনিও বলেছে, বর্ষা চৌধুরীও বলেছে। মনি বলছে এই কারণেই, কারণ তায়েব ভাই এটার পিছনে একেবারে ফাটাফাটি করে লাগছে। অবশ্যই একজন মানুষ ভালো কাজ করলে তার পিছনে তো থাকবেই বদনাম করার জন্য চেষ্টা থাকবে। আর বর্ষা চৌধুরীর কথা বলবো, এই মেয়ে বলবো না মহিলা বলবো জানি না, এর বিষয়ে কথা বলার মতো মন মানসিকতা থাকে না। যখন এটার ভিতরে না আমি বিশ্বাস করি না মনি আপুকে খুন করে মানে কুবায় মেরে ফেলছে বা বিষ খাওয়াইছে, আমি এটা বিলিভ করি না। আমি মনিকে আজকে 8 থেকে 9 বছর ধরে চিনি, মনি এটা করার ছেলে না। কিন্তু হ্যাঁ, মনি যে ভুলটা করেছে সেটা হচ্ছে চিকিৎসা করতে দেরি করে ফেলেছে, কিংবা ও আমাদেরকে না বলে ও একা একা সব করতে যে সব এলোমেলো করে ফেলেছে। ও সহকর্মীদের হেল্প নিতে পারত। আর সেদিন না এসে মনি সবচেয়ে বড় যে ভুলটা করেছে সেটা হচ্ছে ও আরো বেশি মানুষের কাছে কালার হয়েছে। ও যদি বোকার মতো সেদিন না এসে আসতো, বোকামিটা করেছে কি, ও না এসে আবার ফোন বন্ধ করে দিয়েছে, তাহলে কি আমরা থেকে শুরু করে দর্শকদের মনেও কিন্তু একটা প্রশ্ন জেগেছে, এবং সকল সাংবাদিকদের মনেও একটা প্রশ্ন জেগেছে, ইউটিউবার ভাই থেকে শুরু করে সবার মনে, যে কেন আসলো না। মনে যদি সেদিন ভয়টা না পেয়ে বা চিন্তা না করে, ও একটু বোকামিই করেছে, ও যদি সেদিন আসতো এবং ওপেনলি সবার সাথে কথাগুলো ক্লিয়ার করতো, তাহলে আজকে এত কথা এত কিছু লাগতো না। আর আমি একই কথা বারবার বলছি, সেদিন এসেও যদি মনি সবার কাছে বলতো যে হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, যে আমি তো আম্মুই বলে আপুকে যে ওনার অঞ্জনা রহমানের ট্রিটমেন্ট করতে আমি দেরি করে ফেলেছি, আমার বিশ্বাস আমাদের শিল্পী সমিতি থেকে শুরু করে আমরা সবাই তাকে ক্ষমা করে দিতাম। ইভেন এখন আমরা তাকে, সে যদি একবার স্বীকার করে নেয়, আমরা সবাই তাকে ক্ষমা করে নিব, এবং আমরা তার পাশে আগেও যেমন ছিলাম এখনো থাকবো। বরং ও এটা না করে আরো জলকে ঘোলা করছে। আরেকটা জিনিস আমরা দেখেছি, লক্ষ্য করেছি, মনির একটা ইন্টারভিউতে গিয়েছিল এক সাংবাদিক, ওনাকে ক্যামেরা ভাঙা হয়েছে, ওনার গায়ে টাচ
আহত হয়েছে, মারধর করেছে, সেই বিষয়টা কেমনভাবে দেখছেন? কালকে বিপ্লব শরীফ ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম, এটা নিয়ে একটা মামলা করবে, আরেকটা মামলা করবে, ব্যবস্থা নিচ্ছে, উনি হসপিটালে আছে, উনি ক্যামেরা থেকে শুরু করে সাংবাদিকের হামলা করছে, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? অবশ্যই এটা নিন্দনীয়, দুঃখজনক। এই কাজটা যদি মনি সত্যি করে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যার সাথে করেছে সে তার মতো আইনগত ব্যবস্থা নিতে পারে, এটা অবশ্যই তার সাথে হয়েছে। এছাড়া আমাদের সাংবাদিকদের গায়ে হাত তোলা এটা অনেক বড় অপরাধ, এটা নিয়েও কিন্তু অনেক দিন আগের একটা কেলেঙ্কারি ঘটেছিল, সেখানে যদি মনে এটা করে থাকে অনেক বড় ভুল করেছে, আর একটা ভুল পথে ও পা দিল, ও এই জালের থেকে বের না হয়ে জালের মধ্যে বারবার ফাঁসছে। এবং আরেকটা কথা বলি, মনি যাদের কান কথা শুনছে বা যারা ওর পরামর্শদাতা তারা ওকে ফাঁসানোর জন্যই বলছে। ও যদি মনে করে যে তাকে ভালোর জন্য কেউ বলছে তাহলে ভুল, মনিকে ব্যক্তিগতভাবে কেউ ভালো জানে না। ইভেন আজকে আমার এই ইন্টারভিউ দেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আমি আমার এমন অনেককে দেখেছি যারা আমাদের সাথে সামনাসামনি কিংবা ফোনে মনিকে নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা কথা এবং মনি মার্ডার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলেছে, তারাই মনিকে ফোন করে মনিকে সহানুভূতি দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে এবং মনি মনে করতেছে এরা আমার শুভাকাঙ্ক্ষী। ইভেন আজকে আপা মারা যাওয়ার পর থেকে 4 তারিখের পরে 5 তারিখ সকাল থেকে এখন পর্যন্ত মনি কখনো বলতে পারবে না আমি তার সাথে সরাসরি বা ফোনে কথা বলেছি। সে আমাকে অনেকবার ফোন করেছে, আমি তার সাথে তার ফোনও রিসিভ করিনি, আমি কথা বলিনি। আমার হাজবেন্ডের তার প্রতি একটা সহমর্মিতা সবসময় ছিল, কারণ ওরা আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল, তার সাথে কথা হয়, বাট আমি তার সাথে এখন পর্যন্ত কথা বলিনি। কিন্তু আমাদেরই সাথে এমন অনেকে আছে যারা মনিকে নিয়ে, আমি নামটা বলছি না, মনিকে নিয়ে আমাকে আরো বেশি করে বলেছে তুমি আগাও, আমরাই আছি, আমি আগাচ্ছি, তুমি আগাও। আজকে সেই ব্যক্তিগুলো মনির কাছে অনেক বেশি ভালো, কারণ তারা নাকি আজকেই মনি আমার হাজবেন্ডকে ফোন করে বলেছে, আমার হাজবেন্ড যখন তাকে ধরেছে যে তুমি এই টাইপের ইন্টারভিউ কোন সাহসে দাও, তখন সে বলছে যে অমুক অমুকে তো আমার সাথে অনেক সাপোর্ট দিয়েছে, আমাকে অনেক সহানুভূতিতা দেখাচ্ছে, ও আমাকে মা ডাকতে বলে, আন্না তো একদিনের জন্য আমার ফোন ধরে নাই, আমাকে তো কই একবারও সান্ত্বনা দেয়নি। আমি তো মনিকে সান্ত্বনা দিব না যতক্ষণ পর্যন্ত মনি আপুর অপমৃত্যুর জন্য দায় থেকে বের না হচ্ছে। আমি মনি কেন, আমি কারোর সাথে কথা বলতে রাজি না। ও যেদিন এটা থেকে বের হবে ওই দিন আমি আর না ওকে ভালোবেসেই কথা বলবো, আগে যেভাবে আদর করতাম সেভাবে আদর করবো। কিন্তু অঞ্জনা আপার চিকিৎসা অবহেলা থাকাটা নিয়ে মনি যদি স্বীকার না করে, মনি আমার সাথে কথা তো দূরে থাকুক, আমি কখনো ওই চেহারাটা আর দেখতে চাই না, কারণ অঞ্জনা আপার সাথে ছিল মূলত আমার সম্পর্ক, এরপরে মনি। আরেকটা জিনিস আমরা দেখি, এক মিনিট আপু। এই সমস্যা তখন জয় চৌধুরী, আমি, আমরা তো ফ্রেন্ড, আজকে ফ্রেন্ড না, আমি স্কুল, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড জয় চৌধুরীর আমি। তো আমি জয়ের বাসায় বসা, তখন তো আপু দেখলাম যে জয়কে ফোন করে তার দুঃখ বলতেছে, জয়ের সাথে কথা হচ্ছে, তাহলে শিল্পী সমিতি কেন খবর রাখে না, এটা কি করে বলে, শিল্পীরা কোথায় খবর রাখে না? জয়ের সাথে যোগাযোগ, সুচরিতা ম্যাডামের সাথে যোগাযোগ, রোজিনা ম্যাডামের সাথে যোগাযোগ, আমার সাথে তো কন্টিনিউয়াসলি যোগাযোগ হচ্ছে। মারা যাওয়ার লাস্ট আপুর সাথে তো 16 তারিখ পর্যন্ত আমার কথাই হয়েছে, আমার পাশে 5 তারিখ পর্যন্ত আসছে, 1 তারিখে রোমানা ইসলাম মুক্তি আপুর বার্থডেও আমরা একসাথে অনুষ্ঠানে ছিলাম, তাহলে কোথায় যোগাযোগটা হচ্ছে না? আরও যত শিল্পী আছে, শিল্পী সমিতির সকল সদস্যের সাথে অঞ্জনা রহমানের যোগাযোগ ছিল, অযথা মিথ্যা কথা বললেই তো হবে না। এবং সেগুলো যদি কল রেকর্ড বের হয় সবই তো প্রমাণ হয়ে যাবে, বিদেশ থেকে পর্যন্ত অরুণাদি থেকে শুরু করে সবাই তার খবর নিয়েছে, রোজিনা ম্যাডাম লন্ডন থেকেও খবর নিয়েছে, তাহলে কোথায় এই মিথ্যা অপবাদের কারণটা কোথায়? সবসময় আপুর সাথে সবার যোগাযোগ ছিল। আরেকটা জিনিস আমরা দেখেছি যে যখন আমরা এফবিসিতে কিন্তু যখন অঞ্জনা আপু সিনিয়র আর্টিস্টে কিন্তু আমরা অনেকেরই দেখেছি কিন্তু অঞ্জনা আপুর মৃত্যুতে গিয়েছে, অনেকেই গিয়েছে, যাওয়ার পরে প্রত্যেকটা লোক আপনাকে দিয়ে দেখেছে, নতুন আপুকে অনেকেরই দেখেছি আমরা কান্না করছে, কান্না করতে করতে এক পর্যায়ে যে মানে সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থায় ছিল, অনেকেই দেখেছি। কিন্তু ওই পর্যায়ে যে ওনার চোখে একটু পানি দেখলাম না, সেই ইন্টারভিউতে যে মায়া কান্না করছে দর্শকের জন্য, দর্শকটা দেখাচ্ছে যে আমার আম্মু মারা গেল, মরার আগে কেউ খোঁজখবর নেয় নাই, মরার পরে সবাই আসছে, সেই জিনিসটা কেমনভাবে আপনি দেখবেন? সে মায়া কান্না করছে লাস্ট মুহূর্তে এসে। আসলে সে মায়া কান্না করছে না সত্যি কান্না করছে, এটা একটু সমস্যা আমার ভাবতে। যেমন আমি ইন্টারভিউটা অনেকবার দেখেছি টেনে টেনে, এমন হতে পারে দুইটা কারণ হতে পারে, এক সে গ্লিসারিন দিয়ে কান্না করতে পারে, দুই
আমাদের অনেক সময় আমাদের যখন খুব আপন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় ওই মুহূর্তে আমাদের চোখে পানি আসে না, কিন্তু ঠিক 7 থেকে 10 দিন পরে যখনই তার কথা মনে হয় তখন অটোমেটিকলি আমাদের ভেতরটা কষ্টে জর্জরিত হয় এবং চোখ দিয়ে পানি আসতে পারে। হয়তোবা যেদিন আপা মারা যায় সেই দিন হয়তোবা মনির শক ছিল, এর জন্য হয়তোবা এফডিসিতে তার চোখে পানি দেখি নাই। হয়তোবা এখন সে উপলব্ধি করছে বা সে বুঝতেছে তার ভুল, যে দুঃখে সে কাঁদতেছে। কিন্তু সবাইকে অপবাদ দিয়ে কান্না করলে তো হবে না বাবা। সে প্রতি মুহূর্ত কান্না করছে, আপুর জন্য কান্না করুক, কিন্তু সে যেখানে বলতেছে যোগাযোগ নাই, এটা তো একসেপ্ট করার মতো না। আরেকটা কথা এখানে আছে, আমার হয়তো বা এটা আমার নেগেটিভ কথা হতে পারে, বাট আমি এটা বলবই, বিকজ আপু অন্য প্যানেলের সাথে কিন্তু ভোটে দাঁড়াইছিল। আর আমরা যেখানে সাপোর্ট করেছি ডিপজল সাহেব, মিশা ভাইয়ের, তো এই প্যানেলে কিন্তু আপু ছিল না। এরপরেও আপুর অসুস্থতা থেকে শুরু করে আপু যখন সরকার পতনের পরে প্রতি মুহূর্তে এই প্যানেলের প্রতিটা মানুষ আপুর সাথে যোগাযোগ করেছে। আপুর মৃত্যুর পরে আপুর হসপিটাল খরচ থেকে শুরু করে দাফনের খরচ সবকিছু দৌড়ানো সবকিছুতে তো এই প্যানেলেরই সবাই ছিল। কই ওই প্যানেল থেকে তো কেউ আসে নাই। ওই প্যানেলের সেক্রেটারি, সভাপতি, আরো যেসব পদে দাঁড়ানো লোকজন ছিল তারা কোথায়? কই তারা তো কেউ আসে নাই। এখানে কি আমরা আঙুল তুলতে পারি না যে ওই প্যানেলের তো কেউ আসলো না, আসলো সব হচ্ছে এই প্যানেলে। এরপরেও যদি বলা হয় যে কোনো শিল্পী আপুর দুঃসময় আপুর পাশে ছিল না, তাহলে এর চেয়ে মিথ্যা আর কিছু হতে পারে না। আবারও বলবো, আমাদের শিল্পী সমিতির এখন যারা কমিটি ছিল তারা একদম বলিষ্ঠ কমিটি, তারা প্রতিটা মানুষ আপুর সাথে যোগাযোগ করেছে। ইভেন শাহানুর আপুকে এই মুহূর্তে শিল্পী সমিতিতে নেই, কিন্তু শাহানুর আপুকে দেখেছি প্রতি মুহূর্ত আপুর সাথে যোগাযোগ করতে বাইরের থেকে। ইভেন যেদিন আপু মারা যায় ওই দিনও যেভাবে কান্না করেছে শাহানুর আপু, এবং তার আগে শাহানুর আপু যেভাবে খবর নিয়েছে, আমি কাউকে এতটা খবর নিতে দেখি নাই। আমি বিতর্কিত হতে পারি, বাট আমি যা সত্যি তাই বলছি। মিশা ভাই প্রতি মুহূর্ত খবর নিয়েছে, ডিএতাইফ স্যার প্রতি মুহূর্ত খবর নিয়েছে, এবং রোজিনা ম্যাডাম তো অল টাইম কন্টিনিউয়াস। আমার ফোনটা যদি কল লিস্ট কেউ দেখে, নন স্টপ কথা হচ্ছে আমাদের, আপুর কি অবস্থা, যেহেতু আমি যাওয়া আসা করতেছি, আপুর কি অবস্থা, আপুর কি অবস্থা, সবার সাথে আমরা আলাপ করছি। এরপরে যদি বলা হয় যে খবর নেওয়া হয় নাই, তাহলে এর চেয়ে দুঃখজনক লজ্জাজনক আর কিছু নাই। আমরা যদি দেখি যে আপনার অঞ্জনাপুর সাথে ভালো বন্ডিং ছিল। আমি নিজে আমরা ফেসবুক পেজ গাড়ছি আপনার গাটার পর দেখেছি অঞ্জনাপুর ফ্যামিলি অনেক আগে থেকে কিন্তু ভালো বন্ডিং ছিল আপনার। এমনকি চোখে পড়েছিল যে মনি খারাপ ব্যবহার করতো অঞ্জনাপুর সাথে? মনি আপুকে গালি টালি দিছে এটা আমার সামনে পড়ে নাই, কিন্তু খুব রাফ আচরণ করতো। হঠাৎ হঠাৎ মনি রেগে যেত, চিল্লাচিল্লি করতো। তো ওই যে আমি বলেছি ওগুলো আমরা ওভারলোক করতাম শুধু অঞ্জনাপুর কারণে। অঞ্জনাপুর রাগ করতো, তো মা ছেলে সম্পর্কে তো রাগারাগি হবে, আমাদের বাবা মার সাথে আমাদের হয় না। আমরা বিষয়গুলোকে ওভাবেই দেখেছি, ওইভাবে নেগেটিভলি আমি কখনো দেখি নাই। তবে হ্যাঁ, এটা সত্যি অঞ্জনাপুর মনির ইচ্ছার বাইরে কিচ্ছু করতে নাই। ইভেন অঞ্জনাপুর পুরো ফেসবুক, ইউটিউব, ফোন, কাউকে এসএমএস করা, কারো এসএমএস এর অ্যান্সার করা, এটা পুরোটাই হ্যান্ডেল করতো মনি। এখন পর্যন্ত অঞ্জনাপুর ফেসবুক আইডি থেকে শুরু করে সবই মনির কাছে। কাকে রাখবে অঞ্জনাপুর ফ্রেন্ড লিস্টে, কাকে রাখবে না, কাকে ব্লক দিবে, কাকে কি বলতে হবে, সব মনির শেখানো থাকতো। ইভেন একটা প্রোগ্রামে যে কতটুকু পরিমাণ আপু কথা বলতে পারবে এটাও মনির বলে দেওয়া থাকতো। এটা আমি সামনে সাক্ষী। এটুকু বেশি বললেই তখন মনি রাগ করতো। ও যতটুকু বলবে এবং সব প্রোগ্রামে ওর কথা বলতে হবে, সব কিছুতে ওর কথা বলতে হবে।